আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেখুন, ইতিহাসের একটা অদ্ভুত স্বভাব আছে। সে মাঝে মাঝেই এমন কিছু বাঁক নেয় যা সেরা থ্রিলার সিনেমার সাসপেন্সকেও কিন্তু হার মানায়। একবার শান্ত মাথায় কল্পনা করুন তো, যে প্রতিবেশীর সাথে গত ১.৫ দশক ধরে আমরা একটা নিচ্ছিদ্র সোনালী অধ্যায় পার করলাম। হঠাৎ করেই দিল্লির সেই সাউথ ব্লকে আজ কেন এত উৎকণ্ঠা? কেন তাদের চোখে রীতিমতো ঘুম নেই? কারণটা শুনলে আপনার মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে যেতে পারে। ৫৩ বছর আগের এক পুরনো প্রতিপক্ষ, যাদের সাথে আমাদের জন্মগত একটা রক্তাক্ত ইতিহাস রয়েছে, তারা আজ কেবল আমাদের ড্রয়িং রুমে বসে চাই খাচ্ছে না, বরঞ্চ আগামীর সামরিক মানচিত্রের নকশাও আঁকার চেষ্টা করছে কিংবা আঁকছে। হ্যাঁ, আমি পাকিস্তান এবং বাংলাদেশের বর্তমান সম্পর্কের এক অবিশ্বাস্য ও রোমাঞ্চকর রসায়নের কথাই বলছি। সুপ্রিয় দর্শক, আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা যারা আঞ্চলিক শাসন ব্যবস্থার পট পরিবর্তন, আন্তর্জাতিক সংঘাত এবং ভূ রাজনীতির গভীর সমীকরণগুলো নিয়ে নিয়মিত বিচার বিশ্লেষণ করি বা পর্যবেক্ষণ করি, তাদের কাছে আজকের এই দৃশ্যপট রীতিমতো একটা মাস্টারপিস। তাই আমি বলবো, একটু নড়েচড়ে বসুন, কারণ আজ আমরা এমন কিছু গোপন সমীকরণ মেলাবো যা হয়তো আমার দৃষ্টিতে আগামী কয়েক দশকের জন্য এই পুরো দক্ষিণ এশিয়ার যে ভাগ্য রয়েছে সেই ভাগ্যই নতুন করে লিখে দিতে পারে। সুপ্রিয় দর্শক, খবরটা হয়তো আপনারা অনেকেই এর মধ্যে বিভিন্ন সূত্র থেকে জেনে ফেলেছেন। পাকিস্তান অবজারভার সম্প্রতি একটি বোমা ফাটিয়েছে। তারা কি বলছে? তারা বলছে খুব শিগগিরই সশরীরে ঢাকা আসছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং তার সাথে সেনাপ্রধান জেনারেল ওসিম মনির। কিন্তু প্রশ্ন হলো, এই আশাটা কি নেহাতি কোনো সৌজন্য সাক্ষাৎ? ইতিহাস কিন্তু তা বলে না। একটু পেছনের দিকে ফিরে তাকায়, ১৯৭১ সালের কথা ভাবি। স্নায়ুযুদ্ধের সেই চরম উত্তেজনার সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কৌশলগত স্বার্থ ছিল, সেখানে তাদের প্রধান ভরসার জায়গা কিন্তু ছিল পাকিস্তান। সেন্ট মার্টিন কিংবা বঙ্গোপসাগরের আধিপত্য নিয়ে আজকের এই সময়ে যে আলোচনাগুলো চলছে, তার বীজ কিন্তু বপন করা হয়েছিল সেই সময়কাল থেকে। সুপ্রিয় দর্শক, আজকে যখন আমরা একটি নতুন শাসন ব্যবস্থার ভেতর দিয়ে যাচ্ছি, তখন কিন্তু অনেকেই বিভিন্নভাবে মনে করছেন ইতিহাস হয়তোবা আবারও নিজেকে পুনরাবৃত্তি করতে চাইছে। অনেকে কিন্তু মজা করে বলেন যে আমেরিকা হয়তো বাংলাদেশকে তাদের আরেকটি স্টেট বানিয়ে ফেলবে। কিন্তু সুপ্রিয় দর্শক, বাস্তবে আন্তর্জাতিক রাজনীতি এভাবে কাজ করে না। তারা সরাসরি হয়তো কোনোদিনই আসবে না, কিন্তু তাদের সবচেয়ে পুরনো এবং পরীক্ষিত মিত্রকে দিয়ে একটি ছায়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে কিনা, এটাই একটি বড় প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু এখন আর কোনো কনস্পাইরেন্সি থিওরি নয়, বরং একটি রূঢ় বাস্তবতা। সুপ্রিয় দর্শক, ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের মনে একটা খটকা লাগতে পারে। আচ্ছা, এই যে পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব দল বেঁধে ঢাকায় আসছেন, এর টাইমিংটা কি আপনি খেয়াল করেছেন? যদি খেয়াল করে থাকেন, তাহলে এখানেই কিন্তু লুকিয়ে আছে সবচেয়ে বড় টুইস্ট। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব খুব শিগগিরই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফরে চীন যাচ্ছেন। আর ঠিক তার পরপরই পাকিস্তানের এই মেগা সফর অনুষ্ঠিত হওয়ার কথা চলছে। আন্তর্জাতিক কূটনীতিতে এটাকে বলে ক্যালকুলেটেড ডিপ্লোম্যাটিক সিগন্যালিং। রাজনীতিতে কোনো কিছুই আসলে কাকতালীয় নয়। বাংলাদেশ এখন স্পষ্টভাবেই তার কৌশলগত স্বার্থে নতুন সমীকরণ খুঁজতে শুরু করেছে এবং খোঁজার চেষ্টা করছে। দর্শক, একসময় আমরা দেখেছি ভারতের সাথে আমাদের সম্পর্ক ছিল একেবারে একক এবং অতুলনীয়। কিন্তু ২০২৪ সালের সেই প্রবল গণ অভ্যুত্থান এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যে ভারত ছাড়ো বা মাইনাস ইন্ডিয়া নীতির সূচনা করেছিল, বর্তমান সরকারও কিন্তু অত্যন্ত সুনিপুণভাবে
সেই ধারাবাহিকতাই বজায় রাখছে। তারা বুঝাতে চাইছে ঢাকার ডিম্বাকার ঝুড়িতে এখন আর কেবল দিল্লির ডিম থাকবে না, বেইজিং, ওয়াশিংটন এবং ইসলামাবাদের ডিমও সেখানে সমান তালে জায়গা করে নিবে। কিন্তু সুপ্রিয় দর্শক, এই সফরের সবচেয়ে ভয়ঙ্কর সুন্দর দিকটি কি, সে বিষয়টি কি জানেন? বাণিজ্য বা সাধারণ কূটনীতি নয়, আলোচনার মূল টেবিলে সবচেয়ে ভারী যে ফাইলটি থাকবে সেটি হলো প্রতিরক্ষা সহযোগিতা। একটু ভালো করে ভেবে দেখুন যে পাকিস্তানের সাথে আমাদের সামরিক সম্পর্ক বলতে গেলে প্রায় শূন্যের কোঠায় ছিল, তাদের সাথেই কিনা এখন আধুনিক ড্রোন প্রযুক্তি এবং মিসাইল সিস্টেম নিয়ে কথা হচ্ছে। এমনকি শোনা যাচ্ছে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা আমাদের দেশীয় সমরাস্ত্র কারখানার আধুনিকায়নে সরাসরি কারিগরি সহায়তা দিতে পারে ইসলামাবাদ। এর পাশাপাশি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ মহড়া এবং সামরিক প্রশিক্ষণের মতো অত্যন্ত স্পর্শকাতর বিষয়গুলোও এজেন্ডায় রয়েছে। লর্ড পামারস্টোন একবার বলেছিলেন, আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী কোনো বন্ধু বা শত্রু নেই, স্থায়ী হলো কেবল স্বার্থ। এই কথাটি কিন্তু আজকের বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে যেন অক্ষরে অক্ষরে আমি মনে করি মিলে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন আসুন মুদ্রার উল্টো পিঠে। এই যে এত সব আয়োজন, এতে দিল্লির প্রতিক্রিয়া কি হতে পারে? দেখুন, ভারতের জন্য পাকিস্তান বরাবরই কিন্তু একটি বড় মাপের নিরাপত্তার ঝুঁকি। এতকাল ভারতের পূর্ব সীমান্ত অর্থাৎ আমাদের সাথে তাদের যে নিশ্চিন্ত একটা বোঝাপড়া ছিল, সেখানে এখন যদি পাকিস্তানের মতো একটি বৈরী রাষ্ট্রের সামরিক উপস্থিতি কিংবা ঘনিষ্ঠতা বাড়ে, তবে তা ভারতের জন্য আক্ষরিক অর্থেই এক ভয়াবহ দুঃস্বপ্ন। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, যাদের আমরা সেভেন সিস্টার্স হিসেবে চিনে থাকি বা বলি, সেখানকার নিরাপত্তার জন্য এই নতুন সমীকরণ এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তারা কিন্তু চাইলেও এই বিষয়টিকে খুব সহজভাবে কখনোই কিন্তু মেনে নিতে পারবে না। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো বিষয়টা? আমরা কি তাহলে এক নতুন প্রক্সি যুদ্ধের ময়দান হতে যাচ্ছি, নাকি নিজেদের দর কষাকষির ক্ষমতা বাড়িয়ে এক অনন্য উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে? দর্শক, গত এক দশকে বন্ধ থাকা সরাসরি কার্গো জাহাজ চলাচল ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে, ভিসা সহজ হয়েছে, বিমান চলাচল আবারও কিন্তু টানা মেলেছে। একাত্তরের সেই গভীর ক্ষত বুকে নিয়েও দুই দেশ আজ এক নতুন ভবিষ্যতের দিকে হাঁটছে বলে মনে হচ্ছে। শেহবাজ শরীফ এবং অসীম মুনিরের এই ঢাকা সফর যদি সত্যি আলোর মুখ দেখে, তবে এটি শুধু বাংলাদেশ বা পাকিস্তানের জন্য নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে আমি ব্যক্তিগতভাবে মনে করছি একেবারে মূল থেকে নাড়িয়ে দেবে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি এই নতুন বাস্তবতার কাছে নতি স্বীকার করবে, নাকি তারা নতুন কোনো চাল চালবে? ভূ রাজনীতির এই দাবা খেলায় আগামী চালগুলো হবে আরো ভয়ঙ্কর এবং আরো আকর্ষণীয়। আমরা নিবিড়ভাবে নজর রাখছি প্রতিটি পরিবর্তনের দিকে। আর দর্শক, আপনাদের আসলে কি মনে হয়, এই নতুন সামরিক ও কূটনৈতিক সমীকরণ কি আমাদের জন্য আশীর্বাদ বয়ে আনবে, নাকি ডেকে আনবে নতুন কোনো বড় বিপদ? আপনাদের মহামূল্যবান মতামত কিন্তু আমাদের এই বিশ্লেষণের ধারাকে আরো সমৃদ্ধ করবে। তাই আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে, পরবর্তী কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।